আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনাম। গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় ঐক্যমত্য কমিশনের সুপারিশ, নোট অফ ডিসেন্টের বিষয়ও সরকারের দায়িত্বে। জোটবদ্ধ নির্বাচনে দলীয় প্রতীক নিয়ে আরপিও সংশোধনীতে বিএনপির আপত্তি, জাতীয় ঐক্যমত্যে অনৈক্য তৈরির অভিযোগ। ইতিহাসের দায় রয়েছে এমন শক্তির সাথে জোট না করতে এনসিপির অবস্থান, ক্ষমতার লোভে ঐক্য ভাঙলে হিতে বিপরীত হবে মন্তব্য। মিয়ানমারের গৃহযুদ্ধ সমাধানে পূর্ব তিমুরের প্রেসিডেন্টের আগ্রহ প্রকাশ, প্রয়োজনে ব্যক্তিগতভাবে কাজ করার প্রত্যয় ঘোষণা। এবং উৎসবমুখর পরিবেশে স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, কিশোরীদের আত্মবিশ্বাস ও নেতৃত্ব বিকাশে কাজ করার প্রত্যয়। এছাড়াও নিটল টাটা বিশেষ সংবাদে থাকছে অক্টোবর বিমান বাংলাদেশ ট্রাভেল এন্ড ট্যুরিজম ফেয়ার আয়োজনের খবর। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছে পুরো সংবাদে। গণভোটের মাধ্যমে সংবিধান সংস্কারের জন্য আদেশ দিয়ে সরকারকে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। একইভাবে নোট অফ ডিসেন্টের 48টি বিষয় কিভাবে গণভোটের প্রশ্ন হিসেবে প্যাকেজ আকারে গণ্য হবে তাও সরকারের উপর ছেড়ে দিয়েছে কমিশন। মঙ্গলবারই জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ রাজনৈতিক দলগুলোকে পাঠাবে কমিশন। জানাতুল বাকি আক্কা জানাচ্ছেন। দুপুরে যমুনায় প্রধান উপদেষ্টার কাছে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশমালা হস্তান্তর করে জাতীয় ঐক্যমত্য কমিশন। এরপরই জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশমালা নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের সংবাদ সম্মেলন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025-এর বিশদ তুলে ধরেন কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। সনদ বাস্তবায়নের রূপরেখায় 3টি ভাগে সুপারিশ করে কমিশন। আমরা সরকারকে অনুরোধ করেছি, পরামর্শ দিয়েছি যে সরকার যেন অবিলম্বে একটি আদেশ জারি করে। এই আদেশের বিষয় হবে জুলাই জাতীয় সনদ 2025 সংবিধান সংস্কার বিষয়। সরকারের এই আদেশে অধীনে সরকার একটি গণভোটের আয়োজন করবেন। সরকারকে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 জারির পর থেকে জাতীয় নির্বাচনের দিন পর্যন্ত যে কোনো সময় গণভোট আয়োজনের সুপারিশ করে কমিশন। এর জন্য নির্বাচন কমিশনের সাথে সরকারকে আলোচনা সুপারিশ করে। এই গণভোটের জনগণের কাছে আমরা সুপারিশ করেছি সরকার যেন একটি প্রশ্ন উত্থাপন করেন, সেটি হচ্ছে এই যে আদেশ এবং আদেশের তফসিলে অন্তর্ভুক্ত 48টি সংবিধান সংশ্লিষ্ট বিষয়ে সেগুলো বাস্তবায়নের ব্যাপারে জনগণের সম্মতি আছে কিনা। গণভোটে সংবিধান সংস্কারে হা ভোটে জনগণ সম্মতি দিলে সংবিধান সংস্কার পরিষদ সংবিধান সংস্কারের ম্যান্ডেট পাবে। ত্রয়োদশ জাতীয় সংসদ একই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদ এবং জাতীয় সংসদ হিসেবে কার্যকর থাকবে। এই সময়ের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের সদস্যরা জুলাই জাতীয় সনদে বর্ণিত এবং গণভোটে যদি সকলের জনগণের সম্মতি পাওয়া যায় সেই বিষয়গুলো সংবিধানে সংযুক্ত করার জন্য প্রয়োজনীয় সমস্ত রকম বিধিবিধান, প্রয়োজনীয় সংশোধন, সংযোজন, বিযোজন, পরিবর্ধন, পরিমার্জন করবেন। সনদ বাস্তবায়ন রূপরেখায় 100 সদস্যের উচ্চকক্ষ গঠনের প্রস্তাব করেছে কমিশন।
সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক নয় এমন বিষয়গুলো সরকারি অধ্যাদেশের মাধ্যমে দ্রুত বাস্তবায়নের সুপারিশও করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, জাতীয় ঐক্যমত্য কমিশন ঐক্যের বদলে অনৈক্যের সুপারিশ করেছে। সচিবালয়ে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের সাথে বৈঠকের পর সাংবাদিকদের বলেন, বিএনপির সাথে আলোচনা না করে ঐক্যমত্য কমিশন প্রধান উপদেষ্টার কাছে অনেক সুপারিশ জমা দিয়েছে, যেগুলোর সাথে একমত নয় বিএনপি। স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জাতীয় নির্বাচনের দিন হতে হবে গণভোট। মইনুল হাসান জানাচ্ছেন। মঙ্গলবার বিকেলে সচিবালয়ে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের সঙ্গে বৈঠক করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। জোটভুক্ত নির্বাচন করলেও নিজ দলের প্রতীকে ভোট করতে হবে, আরপিওর এমন সংশোধনীর বিরোধিতা করে আগের বিধান বহাল রাখার অনুরোধ জানিয়েছে বিএনপি। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নোত্তরে জাতীয় ঐক্যমত কমিশন সহ বিভিন্ন বিষয়ে কথা বলেন তিনি। সুপারিশ যা দেওয়ার দিয়েছে, আমার মনে হয় জাতীয় ঐক্যমত্য কমিশন নিষ্কৃতি হওয়ার জন্যই কিছু সুপারিশ দিয়ে তারা কার্যক্রম সমাপ্ত করতে চেয়েছে। এটা আশা করি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করবেন, বিবেচনায় নেবেন এবং যেটা আইনানুগ হবে এবং সাংবিধানিক ভিত্তি থাকবে, যে প্রক্রিয়ায় গেলে আমরা একটা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন করতে পারবো, সেই প্রক্রিয়াতে তারা গ্রহণ করবে। গুলশানে বিএনপি চেয়ারপারসন রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকা নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুক। বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এই ব্যাপারে আলোচনার কোনো সুযোগ নাই। নির্বাচনের দিন 2টা ব্যালটের মাধ্যমে গণভোট হবে। নির্বাচন প্রার্থীর পক্ষে ভোট প্রদান করা হবে। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। এটা বিএনপির প্রথম দিন থেকে অবস্থান, এখনো সেই অবস্থানের কোনো পরিবর্তন হয়নি, আগামী দিনেও সেটার কোনো পরিবর্তন হবে না। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আসা প্রসঙ্গে আমির খসরু বলেন, দিনক্ষণ নির্ধারিত হয়নি, কিন্তু খুবই দ্রুত তিনি দেশে ফিরবেন। মইনুল হাসান, চ্যানেল আই, ঢাকা। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ইতিহাসের দায় রয়েছে এমন শক্তির সাথে নির্বাচনে জোট করছে না এনসিপি। মঙ্গলবার রাজশাহীতে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। নাহিদ বলেন, সংস্কারের বিষয়ে যারা বাংলাদেশের পক্ষে, তাদের সাথে নির্বাচনী জোট করবে এনসিপি। ক্ষমতার লোভে যদি কেউ জাতীয় ঐক্য ভেঙে দেয়, তাহলে হিতে বিপরীত হবে বলে মন্তব্য করেন নাহিদ। সরকার টেকাতে কষ্ট হবে বলেও মনে করেন তিনি। রাজশাহী প্রতিনিধির পাঠানো তথ্য ভিডিও চিত্রে তাফিমুল ইসলাম জানাচ্ছেন। সাংগঠনিক ধারা আরও মজবুত করতে দেশের বিভিন্ন জেলা সফর করছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতারা। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাজশাহী বিভাগের 8 জেলা ও রাজশাহী মহানগরের আহ্বায়ক সদস্য সচিব প্রার্থীদের সাক্ষাৎকার নেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। অনুষ্ঠান শেষে সংবাদ সম্মেলনে শাপলা প্রতীক না দেওয়া ইসির স্বেচ্ছাচারিতা মন্তব্য করে নাহিদ ইসলাম বলেন, সংস্কার ও বাংলাদেশের পক্ষে যারাই থাকবে তাদের সাথে জোট করবে এনসিপি। সংস্কার বিষয়ে আমরা দেখব যে কারা বাংলাদেশের পক্ষে, জনগণের পক্ষে দাঁড়াচ্ছে এবং আমাদের সাথে সহযোগিতা করছে, সে বিষয়ে সেই জায়গা থেকে জোটের বিষয়ে বা কোনো ধরনের নির্বাচনী সমঝোতার বিষয়ে আমরা চিন্তা ভাবনা করতে পারি। কিন্তু যদি সংস্কারের বিপক্ষে কেউ দাঁড়ায়, যদি বাংলাদেশের মানুষের স্বাধীনতা, সার্বভৌমত্বের যে নতুন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তার বিরুদ্ধে দাঁড়ায়, এই ধরনের কোনো শক্তির সাথে বা যাদের ইতিহাসের অনেক দায়ভার রয়েছে, এই ধরনের কোনো শক্তির সাথে আমরা জোটে যাওয়ার ক্ষেত্রে আমাদেরকে অনেকবার ভাবতে হবে। নাহিদ ইসলাম বলেন, ক্ষমতার লোভে কোনো শক্তি যদি জনগণের আকাঙ্ক্ষার উল্টো দিকে দাঁড়ায়, তাহলে বিপরীত কিছু হতে পারে। যদি ক্ষমতার লোভে কোনো দল বা কোনো শক্তি মনে করে তারা এককভাবেই সবকিছু করবে বা এই জাতীয় ঐক্য ভেঙে দিবে বা জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়াবে, তাহলে কিন্তু হিতে বিপরীত হবে। তারা সংসদ টিকাতে পারবে না, সরকার টিকাতে তাদের কষ্ট হবে এবং জনগণের যে আস্থা, সেই আস্থা দিয়ে তাদের পাবে না। এই মুহূর্তে তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনার কোনো সুযোগ নেই জানিয়ে নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের অধীনেই আগামী জাতীয় নির্বাচন হতে হবে। এবং সরকারের কাছে তাফিমুল ইসলাম, চ্যানেল আই।
নির্বাচনী জোট করলেও নিজ প্রতীকে ভোট করতে হবে আরপিওর এমন সংশোধনী নিয়ে বিএনপির বিরোধিতার সমালোচনা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, এই বিধান আবার পরিবর্তনের বিরোধী জামায়াত। দুপুরে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে কমিশনের সাথে বৈঠক করে দলটি। পরে দলের এই নেতা বলেন, নভেম্বরে গণভোট করতে হবে। একসাথে জাতীয় নির্বাচন ও গণভোট করতে গেলে সংঘর্ষ হতে পারে। ইসলামী ব্যাংক সহ কিছু প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নির্বাচনী দায়িত্ব না দিতে বিএনপির দাবির সমালোচনাও করেন মিয়া গোলাম পরওয়ার। গণপ্রদত্ত আদেশ সম্প্রতি উপদেষ্টা পরিষদে যেটা সংশোধন হয়েছে যে প্রত্যেকটি রাজনৈতিক দল তার জন্য নির্ধারিত প্রতীকেই তিনি নির্বাচন করবেন। একটি দলের পক্ষ থেকে এসে এটাকে আবার সংশোধন করার জন্য বলা হয়েছে, এটাকে আপত্তি জানানো হয়েছে। ওনারা বলেছেন যে এই সংশোধনটা পরিবর্তন করতে হবে, আমাদের দাবি মানতে হবে। এটা আমাদের এক নেতার সঙ্গে একজন উপদেষ্টার কথা হয়েছে, একটা জেন্টলম্যান এগ্রিমেন্ট হয়েছে। আমরা খুব বিশ্বাসের সাথে আজকে চিফ কমিশনারকে বলেছি যে লেভেল প্লেইং ফিল্ড ভঙ্গ হওয়ার এর চেয়ে আর মানে কি বলবো নেকেট উদাহরণ আর কি হতে পারে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, আগামী জলবায়ু সম্মেলনে বাংলাদেশের রাজনৈতিক অবস্থান পরিষ্কার করতে হবে। জলবায়ু পরিবর্তনের ফলে যে ক্ষতি হচ্ছে দেশে সেটি কমিয়ে আনতে হবে। পরিবেশ অধিদপ্তরে জনগণের নেতৃত্বে নীতি প্রণয়ন COP30 বাংলাদেশের অবস্থান শীর্ষক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরিবেশ উপদেষ্টা বলেছেন, জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হচ্ছে প্রান্তিক এলাকার নারী ও শিশুরা। জলবায়ু দেশগুলোর মধ্যে নিজেদের নেতৃত্বের অবস্থানকে মজবুত করতে হবে। এ সময় অ্যাকশন এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফরহা কবির এবং অন্যরাও ছিলেন। ফার্স্ট কল হইতে হবে আমাদের ডেভেলপমেন্ট প্যারাডাইম শিফট করা এবং মিটিগেশন করা। আর আমাদের অ্যাডাপ্টেশনের যে ক্লেমটা, এটা কিন্তু একটা সায়েন্টিফিক ক্লেম। এখন যে ফিগার গুলো আমরা বলি, এগুলা কিন্তু সায়েন্টিফিক অ্যানালাইসিস এর বেসিসে বলি। তো আপনি কি ভাবতে পারেন বসে যে এই টাকাটা যখন আপনার আসবে না, তখন আসলে আপনার কি অবস্থা হবে? আসবে এমন লক্ষণ আমার কাছে এখনো স্পষ্ট নয়। ফলে নিজেদের প্রিপেয়ারনেস বাড়াতে হবে। মিয়ানমারের চলমান গৃহযুদ্ধ সমাধানে আগ্রহ প্রকাশ করেছেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোরসে রামোস হোর্তা। এপির সাথে সাক্ষাৎকারে শান্তিতে নোবেলজয়ী জোরসে বলেন, প্রয়োজনে তিনি ব্যক্তিগতভাবে এই সংঘাত সমাধানে কাজ করবেন। তার দেশ প্রভাবশালী আঞ্চলিক জোট আসিয়ানের সদস্যপদ পাওয়ার পরদিনই তিনি এই মন্তব্য করলেন। আমিনা রহমান শক্তি জানাচ্ছেন। পূর্ব তিমুর তেমুর লেস্তে নামেও পরিচিত। ইন্দোনেশিয়া ও অস্ট্রেলিয়ার মাঝে অবস্থিত এ দেশটি 4 শতাব্দীর বেশি সময় পর্তুগালের উপনিবেশে থাকার পর 1975 সালে স্বাধীনতা ঘোষণা করে। এরপরই ইন্দোনেশিয়া আক্রমণ করে। প্রাণঘাতী সংঘাত শেষে জাতিসংঘের পর্যবেক্ষণে গণভোটের মাধ্যমে 1999 সালে দেশটি স্বাধীনতার পথে এগিয়ে যায়। মালয়েশিয়ার রাজধানীতে আসিয়ানের বার্ষিক সম্মেলনের ফাঁকে বিস্তৃত সাক্ষাৎকারে প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা এপিকে বলেন, তার দেশ যদিও অঞ্চলের নবীনতম ও দরিদ্রতম দেশগুলোর একটি, তবু জনসমর্থন ও নেতৃত্বের কূটনৈতিক অভিজ্ঞতা যথেষ্ট গভীর। We keep the peace in the country. We do not allow Timor-Leste to fall into conflict. জনগণের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখতে পারাটাই শান্তির ভিত্তি স্থাপনের বড় পদক্ষেপ বলে মনে করেন তিনি। সংঘাত অবসানের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, পূর্ব তিমুরকে চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখার পাশাপাশি যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও অন্যান্য পশ্চিমা দেশের সঙ্গে সম্পর্ক রক্ষায় তিনি সহায়তা করেছেন। 1996 সালে হোর্তা শান্তিতে নোবেল পুরস্কারে ভূষিত হয়। আমিনা রহমান সুপ্তি, চ্যানেল আই। উৎসব মুখর পরিবেশে স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশনের 13তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। দিনব্যাপী আয়োজনে সারা দেশ থেকে স্বর্ণ কিশোরী ও স্বর্ণ কিশোররা উপস্থিত ছিলেন। স্বর্ণ কিশোরী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সিইও ফারজানা ব্রাউনিয়া বলেন, স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক কিশোরীদের আত্মবিশ্বাস ও নেতৃত্ব বিকাশে কাজ করছে।
আগামীতে বাল্যবিবাহ প্রতিরোধ, কৈশোরকালীন পুষ্টি এবং সামাজিক সচেতনতা বাড়াতে এই সংগঠনটি আরও বলিষ্ঠ ভূমিকা পালন করবে। জাকিয়া আক্তার জানাচ্ছেন। 2013 সালে বিভাগীয় পর্যায়ের কিশোরী কিশোরদের বয়ঃসন্ধি স্বাস্থ্য সচেতনতা নিয়ে স্বর্ণকিশোরী ফাউন্ডেশনের যাত্রা শুরু। এরপর জেলা পর্যায়ে শেষ করে 4 কোটি শিক্ষার্থী নিয়ে 490টি উপজেলায় কিশোরী কিশোর সুরক্ষা ক্লাব গঠন করা হয়। সেই স্বর্ণযাত্রার 12 বছর পেরিয়ে 13তম প্রতিষ্ঠা বার্ষিকী। বিশ্ব সাহিত্য কেন্দ্রে সারা দেশ থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাব লিডার, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকদের অংশগ্রহণে এক প্রাণবন্ত মিলন মেলার দিনব্যাপী আয়োজন। আজকে যে গুরু দায়িত্ব তিনি আমাদেরকে দিয়েছেন সেটা আমরা সর্বাধিক চেষ্টা করব পালন করার। উপজেলার প্রত্যেকটা স্কুলে মোটামুটি ভাবে স্বর্ণকিশোরী ক্লাব প্রতিষ্ঠা করেছি। তোমাদের সকলের জীবন সকলের স্বপ্নের মতো হোক এবং তোমার জীবন অন্য অনেকের জন্য আশীর্বাদ বয়ে আনো। এইখানে আপনি যে কথাটি দিবেন সেই কথাটা আপনার রাখতে হবে, পালন করতে হবে এবং ওয়াদাটা পূরণ করতে হবে। স্বর্ণকিশোরী ফাউন্ডেশনকে আরও উদ্যমে এগিয়ে নিতে 3টি ক্যাটাগরি নির্ভীক স্বর্ণকিশোরী, নির্ভীক সংগঠন ও নির্ভীক শিক্ষক সম্মাননা দেওয়া হয়। কি খাবো, বাল্য বিয়ে হবে কিনা, আমাদের সরকার কিভাবে চলবে, এই সিদ্ধান্তগুলো আমরা নিব, জনগণ। সুতরাং আমরা যখন ডিসাইড করব, ডিসিশন মেকিং যখন আমাদের হাতে থাকবে, তখন আমাদের কথাই শুনবে। তখনই আমরা গড়ে তুলতে পারবো আমাদের স্বপ্নের সোনার বাংলাদেশ। আমরা আমাদের বাচ্চাদেরকে কথা বলার সুযোগ দিই, তারাই তো এই দেশটাকে পরিবর্তন এনে দিয়েছে। যারা ত্যাগ করেছে তাদের প্রতি আপনাদের ন্যূনতম সহযোগিতার হাত প্রসারিত করুন। তুমি সবসময় মনে রাখবে যে এইটাই হচ্ছে সেই বেদনা, যেই বেদনা না নিলে পরে সমাজকে বদলানো যায় না। পরে অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক হিসেবে সম্মাননা তুলে দেন স্বর্ণকিশোরী ফাউন্ডেশনের সিইও ফারজানা ব্রাউনিয়া। আগামীতে স্বর্ণকিশোরী ফাউন্ডেশন সব প্রতিকূলতা পেছনে ফেলে এগিয়ে যাবে, সেই কামনায় সবাইকে নিয়ে দিনটি উদযাপন করে স্বর্ণকিশোরী ফাউন্ডেশন। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। এবারে ভোটের হাওয়া। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সারা দেশে বইছে নির্বাচনী হাওয়া। দীর্ঘদিন পর অবাধ সুষ্ঠু একটি নির্বাচনের প্রত্যাশায় সবখানেই চলছে আলোচনা। দেশের নানা বয়সী, নানা পেশার মানুষ কি ভাবছেন নির্বাচন নিয়ে। আজ জানবো কি চাইছেন খুলনার ভোটাররা। কে ভালো, কে কাজ করবেন, কে সৎ, কে জনগণের প্রতি প্রতিশ্রুতিশীল, এটা তো বোঝা কঠিন। তবে যেটা আমরা প্রত্যাশা করি, যিনি হচ্ছে পার্লামেন্ট মেম্বার হিসেবে শিক্ষাগত জায়গাটা, দক্ষতার জায়গা, যার হচ্ছে জনগণের সাথে সম্পৃক্ততা আছে, তৃণমূলের সাথে সম্পৃক্ততা আছে, জনগণের কষ্টটা বোঝেন এবং সময়োপযোগী আইন প্রণয়নে যারা ভূমিকা রাখতে পারবেন, মানুষের কষ্টে, এলাকার মানুষের সুবিধা অসুবিধার মধ্যে যারা পাশে থাকবেন, সেরকম মানুষই পার্লামেন্ট মেম্বার নির্বাচিত হবেন, এটা আমরা প্রত্যাশা করি। নারী হিসেবে চাই নারী নিরাপত্তা একটা রাষ্ট্র হোক, নারী হিসেবে আমি স্বাধীনভাবে চলাফেরা করতে পারি এমন একটা রাষ্ট্র হোক। আর শিক্ষার্থী হিসেবে চাই শিক্ষা ব্যবস্থা উন্নতি হোক, আর হচ্ছে রাজনীতি মুক্ত একটা ক্যাম্পাস হোক। যদি যোগ্য প্রার্থী থাকে যারা নির্বাচিত হলে ভবিষ্যতে জনগণের জন্য সুফল বয়ে আসবে, এরকম কোন প্রার্থীকেই আমরা ভোট আমাদের যারা সুবিধা হবে আমরা সেরকম নেতৃত্ব চাই। যারা শান্তি শৃঙ্খলা যারা রাখতে চায় তাদেরকে আমরা ভোট দেবো। দেশটা তো ধ্বংসের পথে চলে গেছে। এদেশের সাধারণ মানুষের আয়, ইনকাম, কাজ কর্ম সব এদেশে বন্ধ, ব্যবসা বাণিজ্য সব দল অংশগ্রহণ করুক, আওয়ামী লীগ করুক, বিএনপি করুক, জামাত করুক, সব দল মিলে তবে দেশের শান্তি শৃঙ্খলা বজায় রেখে সুস্থ নির্বাচন হলে আমরা নির্বাচন চাই। আমি সৎযোগ্য প্রার্থীকে আমার জীবনের প্রথম ভোটটা দিতে চাই, যার সাথে আমি সরাসরি দেখা করতে পারবো এবং যার সাথে আমি ফ্রি মাইন্ডে সবকিছু শেয়ার করতে পারবো এবং দেশের উন্নতি হয় যেন আমাদের উন্নতি হয়। উন্নতি করতে গেলে যোগ্য ব্যক্তি লাগে, সৎ লোক লাগে। এখন রাজনীতিবিদরা এমন পজিশনে গেছে, এখন কি বলবো, করতে গেলে তো তথাকথিত বাংলাদেশের এই দলগুলো বাদে বিকল্প কোনো শক্তি আসে। আমরা চাই সামনে যে নির্বাচন আসতেছে এটা সঠিকভাবে দলমত নির্বিশেষে অংশগ্রহণমূলক নির্বাচন হোক। এরই সাথে সংবাদে নিয়ে নিচ্ছে খানিকক্ষণের বিরতি। আর বিরতির পর অন্যান্য সংবাদে, বিরতির পর আমন্ত্রণ আরো একবার। 4 জানুয়ারি নিউ ইয়র্কের মেয়র নির্বাচন ঘিরে চলছে জমজমাট প্রচার। জনমত জরিপে আগাম ভোটে এগিয়ে আছেন ডেমোক্র্যাট প্রার্থী ভারতীয় বংশোদ্ভূত জোহরান মামদানি।
রাজনীতিতে পরিবর্তনের প্রতিশ্রুতি ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রাজনৈতিকভাবে মোকাবেলার অঙ্গীকারের কথা বলছেন তিনি। তরুণ রাজনীতিবিদ কে এই মামদানি জনপ্রিয়তায় অনেক বয়োজ্যেষ্ঠকে কিভাবে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছেন, এ নিয়ে চলছে আলোচনা। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, যারা একই দিনে গণভোট চায় তারা জুলাই সনদকে অকার্যকর করতে চায়। রাজধানীর বায়তুল মোকাররমে 2006 সালের 28 অক্টোবর হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে তিনি একথা বলেন। মিয়া গোলাম পরোয়ার বলেন, জুলাই সনদ অবিলম্বে আদেশ জারি করে জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন করতে হবে। তিনি বলেন, সরকারের কোনো উপদেষ্টা মিলে একই দিনে নির্বাচন ও গণভোট করার চক্রান্ত চালাচ্ছে। তিনি বলেন, আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশ থেকে চিরতরে বন্ধ করতে হবে। সনদ অবিলম্বে আদেশ জারি করে জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট দিতে হবে। আমরা শুনতে পাচ্ছি একটি দলকে খুশি করার জন্য সরকারের অভ্যন্তরের কেউ গণভোটকে উপেক্ষা করে একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোটের প্রহসনের পায়তারা করছেন। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অন্যতম দ্রুত বয়স্ক জনগোষ্ঠী বৃদ্ধির পথে থাকা দেশ। 2020 সালে যেখানে দেশের 60 বছর বা তদূর্ধ্ব জনগোষ্ঠীর হার ছিল প্রায় 13%, 2050 সালের মধ্যে তা 20% অতিক্রম করবে। এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি এবং আয়াত এডুকেশন ফাউন্ডেশন বাংলাদেশের প্রবীণ জনগোষ্ঠীর জন্য প্রথম লং টার্ম কেয়ার বিষয়ক দেশভিত্তিক বিশ্লেষণমূলক গবেষণায় এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, এই পরিবর্তন স্বাস্থ্য ব্যবস্থা, সামাজিক সুরক্ষা এবং পারিবারিক কাঠামোর উপর প্রভাব ফেলবে। নগরায়ন, অভিবাসন এবং পারিবারিক কাঠামোর পরিবর্তনের কারণে প্রথাগত পারিবারিক যত্ন ব্যবস্থা চাপে পড়েছে। সমাজ কল্যাণ সচিব ডক্টর মোহাম্মদ আবু ইউসুফ, এডিবির ডেপুটি কান্ট্রি ডিরেক্টর আকিয়া মানসুঙ্গা, আয়াত এডুকেশন ফাউন্ডেশনের চেয়ারপারসন তাহসিন আমান এবং অন্যরা ওই সময় বক্তব্য রাখেন। বক্তারা বৃদ্ধ বয়সে স্বাস্থ্য এবং মানসিক সেবা নিশ্চিত করতে দীর্ঘমেয়াদে পরিকল্পনা ও বিনিয়োগের আহ্বান জানান। ন্যূনতম 20 জন দিয়ে ট্রেড ইউনিয়ন করার সুযোগ তৈরি পোশাক খাতে অন্তর্দ্বন্দ্ব ও অস্থিতিশীলতা সৃষ্টির আশঙ্কা করেছে তৈরি পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ। নতুন শ্রম আইন সংশোধন অধ্যাদেশ নিয়ে উত্তরার বিজিএমইএ কমপ্লেক্সে সংবাদ সম্মেলন করেন বিজিএমইএর নেতারা। তারা বলেন, তাদের প্রস্তাব ছিল ন্যূনতম 50 জন শ্রমিক নিয়ে ট্রেড ইউনিয়ন করার সুযোগ দেওয়ার। সেখানে একতরফাভাবে সরকার 20 জন দিয়ে শ্রম আইনের নতুন অধ্যাদেশ নীতিগত অনুমোদন দিয়েছে, যা বাস্তবতা বিবর্জিত। এ সুযোগ দেয়া হলে শ্রমঘন এলাকার বহিরাগত জুট ব্যবসায়ীরা, বাড়িওয়ালারা ট্রেড ইউনিয়ন করতে পারে বলে আশঙ্কা পোশাক রপ্তানিকারকদের। 20 জন শ্রমিক দিয়ে একটি ট্রেড ইউনিয়ন গঠন করা হলে কারখানাতে এমন ব্যক্তিরাই ট্রেড ইউনিয়ন গঠন করতে পারবেন যারা ওই শিল্পর সাথে সংশ্লিষ্ট না, যারা ট্রেড ইউনিয়ন প্র্যাকটিসের সাথে জড়িত না। তারা 20 জন মাত্র শ্রমিককে তাদের আওতায় নিয়ে ট্রেড ইউনিয়ন গঠন করার প্রক্রিয়া শুরু করতে পারবেন। এতে করে শিল্পে অন্তর্দ্বন্দ্ব এবং অস্থিতিশীলতা তৈরি করবে এবং উৎপাদন ব্যাহত হবে। নিটোল টাটা বিশেষ সংবাদ। অক্টোবর থেকে শুরু হচ্ছে 13তম বিমান বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার BTTF 2025। বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 3 দিনের আন্তর্জাতিক এ মেলার আয়োজন করছে দেশে পর্যটন শিল্পের শীর্ষস্থানীয় বাণিজ্য সংগঠন ট্যুর অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ টুয়াপ। অংশ নিচ্ছে পাকিস্তান, নেপাল ও ভুটান সহ 12 দেশের পর্যটন সংস্থা, ট্যুর অপারেটর ও ট্রাভেল এজেন্টরা। এবারের মেলার টাইটেল স্পন্সর থাকছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। মঙ্গলবার হোটেল ইন্টারকন্টিনেন্টালে BTTF এর প্রেস মিট অনুষ্ঠান থেকে এসব তথ্য জানানো হয়। সভাপতিত্ব করেন টুয়াবের সভাপতি মোহাম্মদ রফিউজ্জামান। মেলায় 4টি হলে 20টি প্যাভিলিয়ন সহ 220টি স্টল থাকবে। সাইডলাইন ইভেন্টে থাকবে B2B সেশন, সেমিনার ও কান্ট্রি প্রেজেন্টেশন। টুয়াবের সভাপতি রফিউজ্জামান বলেছেন, পর্যটন সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং এর টেকসই উন্নয়ন এই মেলার প্রধান লক্ষ্য। মেলা প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। প্রবেশ মূল্য 50 টাকা। তবে ছাত্রছাত্রী, মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধাদের জন্য মেলায় প্রবেশ ফি থাকবে না। এবারে কৃষি সংবাদ।
উপকূলীয় জেলা ভোলায় রয়েছে ছোট বড় 50টিরও বেশি চর, যেখানে প্রায় 200 বছর ধরে চলছে বাথানে মহিষ পালন, যা শুধু ঐতিহ্য নয়, চরবাসীর জীবন জীবিকা এবং টিকে থাকার অন্যতম অবলম্বন। তবে সংশ্লিষ্টরা বলছেন, মহিষের জাত উন্নয়ন, চারণভূমির সংকট নিরসন এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় কার্যকর উদ্যোগ জরুরি। এবারে প্রকৃতি সংবাদ। টেকসই অগ্রযাত্রা নিশ্চিতে সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে নেত্রকোনায় বৃক্ষায়ন করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। 10টি উপজেলা সদর ও প্রান্তিক জনপদে সবুজায়নে সহযোগী ছিল কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি। এমন উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্ম সহ সবাইকে প্রকৃতি সংরক্ষণ উদ্বুদ্ধ করবে প্রত্যাশা বিশিষ্টজনদের। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। পরিচ্ছন্ন, সুস্থ ও সুন্দর দেশ গড়ার লক্ষ্যে গাইবান্ধায় চলছে হাইজিন ক্যাম্পেইন কর্মসূচি। জিইউকে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠানে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জেম আহমেদ। এই প্রকল্পের আওতায় গাইবান্ধার 2.5 লক্ষাধিক শিক্ষার্থী ডেটল হারপিক হাইজিন কারিকুলাম বইয়ের মাধ্যমে পাঠদান পাবে এবং শিক্ষা প্রতিষ্ঠানে সরবরাহ করা হবে প্রয়োজনীয় হাইজিন সামগ্রী। শেষে অতিথিরা শিক্ষক প্রশিক্ষণ ও সহায়ক কারিকুলাম বইয়ের মোড়ক উন্মোচন করেন। সংবাদে আবারও নিয়ে নিচ্ছে বিরতি, আর বিরতির পর খেলার খবরে থাকছে তারুণ্যের উৎসব উপলক্ষে নরসিংদীর পলাশে ফলদ গাছের চারা বিতরণ করেছে বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস বিস। মঙ্গলবার পলাশ উপজেলার মাঝেরচর মহিলা সমিতি কার্যালয়ে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আয়েশা আক্তার। সে সময় শতাধিক উপকারভোগীদের মাঝে 2টি করে ফলদ গাছের চারা বিতরণ করা হয়। এসব গাছের চারা ভবিষ্যতে পারিবারিক পুষ্টির চাহিদা পূরণে বিশেষ ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা বিসের। এবারে খেলার খবর। গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় ঐক্যমত্য কমিশনের সুপারিশ, নোট অফ ডিসেন্টের বিষয়ে সরকারের দায়িত্বে। জোটবদ্ধ নির্বাচনে দলীয় প্রতীক নিয়ে আরপিও সংশোধনীতে বিএনপির আপত্তি, জাতীয় ঐক্যমত্যে অনৈক্য তৈরির অভিযোগ। ইতিহাসের দায় রয়েছে এমন শক্তির সাথে জোট না করতে এনসিপির অবস্থান, ক্ষমতার লোভে ঐক্য ভাঙলে হিতে বিপরীত হবে মন্তব্য। মিয়ানমারের গৃহযুদ্ধ সমাধানে পূর্ব তিমুরের প্রেসিডেন্টের আগ্রহ প্রকাশ, প্রয়োজনে ব্যক্তিগতভাবে কাজ করার প্রত্যয় ঘোষণা। এবং উৎসব মুখর পরিবেশে স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন, কিশোরীদের আত্মবিশ্বাস ও নেতৃত্ব বিকাশে কাজ করার প্রত্যয়। প্রিয় দর্শক, চ্যানেলে সবচেয়ে সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। পরবর্তী সকল সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।